রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রীর বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ আগামীকাল। ঈদের ছুটি শেষে কর্মব্যস্ত সচিবালয়ে, অফিস আদালতে কাজ শুরু। জীবিকার তাগিদে রাজধানীতে ফিরছে মানুষ, স্টেশন টার্মিনালে ভিড়। ইসলামী ব্যাংকের আন্দোলনরত গ্রাহকদের ওপর পুলিশের লাঠিচার্জ, জলকামান ব্যবহার ও টিয়ার গ্যাস নিক্ষেপ, আহত বেশ কয়েকজন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। আলোচিত এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে আগামীকাল থেকে। জিয়া খানের রিপোর্ট। সোমবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আনা হয় শিশু রামিসা হত্যাকাণ্ডের আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে। পরে পুলিশের কড়া নিরাপত্তায় তাদের এজলাসে তোলা হয়। অভিযোগ গঠনের শুনানিতে রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর আদালতে রামিসার সাথে সংগঠিত নৃশংস ঘটনার বর্ণনা দেন। ট্রাইব্যুনাল ১ নম্বর আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯-২ ধারায় চার্জ গঠন করেছেন এবং ২ নম্বর আসামি স্বপ্না খাতুনের বিরুদ্ধে এই ঘটনা সহায়তা করার জন্য, অর্থাৎ ধর্ষণ হত্যাকাণ্ড এই দুটি অপরাধে সহায়তা করার জন্য নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯-২ এর সাথে পঠিতব্য ৩০ ধারার অধীনে চার্জ গঠন করেছেন। এ সময় সোহেল রানা ও তার স্ত্রীকে নির্দোষ দাবি করেন আসামি পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। বলেছে তারা ঘটনার সাথে সংশ্লিষ্ট, তারা নির্দোষ, এটা বলছে আমাকে। আমার প্রত্যাশা হবে মামলার চার্জ গঠন হয়েছে, কালকে সাক্ষী মামলার আমরা আমাদের আসামি পক্ষে যে সকল যুক্তি উপস্থাপন করা দরকার আমরা চেষ্টা করব ন্যায় বিচারটা নিশ্চিত হোক। আসামি নিজেকে বাঁচানোর উদ্দেশ্যে বিভিন্ন সময় নানান জনকে জড়িয়ে বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছেন বলে অভিযোগ তোলেন পাবলিক প্রসিকিউটর। আদালত থেকে অনুকম্পা পাওয়ার জন্য এবং মামলার গতিবিধিকে ভিন্ন জায়গাতে প্রবাহিত করার জন্য অনেক সময় আসামিরা কিছু বলতে চায়, কিন্তু এটা দর্শব্যের বিষয় নয়। আসামিকে পক্ষের আইনজীবীরা এই ধরনের যে স্টেট ডিফেন্স ছিলেন তিনি এই ধরনের কোনো বক্তব্য উপস্থাপন করে নাই। এই মামলায় রামিসার বাবা মা, বোন, চাচা চাচি, প্রতিবেশী ও পুলিশের ৬ সদস্য সহ ১৮ জনের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের আইনে ২৯ কার্যদিবসের মধ্যে মামলা নিষ্পত্তি করারও বাধ্যবাধকতা রয়েছে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। ঈদুল আজহার টানা ৭ দিনের ছুটি শেষে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ। দু একটি ট্রেন শিডিউল বিপর্যয় ছাড়া যথাসময়ে কমলাপুরে আসছে ট্রেনগুলো। আজ থেকে সরকারি অফিস খোলায় বাড়তি ভিড় ছিল স্টেশনে, তবে স্কুলগুলোর গ্রীষ্মকালীন লম্বা ছুটি থাকায় এখনও অনেকে ঢাকা ছাড়ছেন। ফিরে আসা মানুষের ভিড় বাস টার্মিনালগুলোতেও। বিস্তারিত জানাচ্ছেন মামুন আবদুল্লাহ। ২৫ মে থেকে ৩১ মে টানা ৭ দিনের লম্বা ছুটি শেষ হয়েছে রবিবারেই। সোমবার থেকে সব সরকারি অফিস খোলা থাকায় সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে রাজধানী ফেরা মানুষের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। ছুটি শেষ হয়েছে সেজন্য চলে আসছি। ভিড় আহামরি এত ছিল না, অলমোস্ট খুব ভালো। কালকে থেকে আমার অফিস আছে, আর দ্বিতীয় কথা হলো যে বাচ্চার পরীক্ষা আছে, হাফ ইয়ারলি এক্সাম আছে। আজকে থেকে অফিস শুরু হয়েছে, সেজন্য অফিস করতে হবে। ট্রেন দেরিতে পৌঁছানো নিয়ে অভিযোগ ছিল অনেকের। ট্রেনের রাইট টাইম ছিল আপনার চিলাহাটি থেকে আর কি আপনার 8:40 আর কি, সেই ট্রেন দেখা যায় যে আপনার 9:30 পরে আসছে আর কি। অনেককেই ঢাকা ছাড়তেও দেখা যায় এ সময়। সন্তানের স্কুলে লম্বা ছুটির কারণে কিংবা ঈদের সময় যারা ছুটি পাননি তারা এখন যাচ্ছেন প্রিয়জনের কাছে। ঘুরতে যাচ্ছি, ঈদের সময় টিকিট পাওয়া যায় না, তাই ঈদের ছুটির পরে যাচ্ছি। আমি আমার বাবার বাড়িতে যাচ্ছি বেড়াতে, আমার মেয়েদের স্কুল ছুটি হয়েছে তাই বেড়াতে যাচ্ছি। আমাদের স্যারের ব্যক্তিগত সমস্যার কারণে আমাদের ছুটি একটু দিতে দেরি হয়েছে, আর আমরা সেই জন্য আজকে যাইতেছি। এদিকে কর্মজীবী মানুষের ঢাকা ফেরার চিত্র দেখা যায় সায়দাবাদ বাস টার্মিনালেও। মন না চাইলেও জীবিকার তাগিদে ফিরতে হচ্ছে বলে জানালেন যাত্রীরা। বাচ্চারা যেন একটু আরাম পায়, এই জন্য আবার ঈদের সময় তো এমনিতে মানুষ বেশি হয়, যানজট যেন না হয় এজন্য আর কি। না, রাস্তায় কোনো সমস্যা হয় নাই, ডাইরেক্ট চলে আসছি, স্লিপার বাস দিয়ে তো তাড়াতাড়ি চলে আসছি। চাকরি বাকরি করেই চলে আসছে, আসতেই হবে, কিছু করার নেই। আসতে তো হবেই, কিছু করার নাই, আসলে আসতে তো মন চায় না। বাস টার্মিনাল রেল স্টেশনে রাজধানী ফেরা মানুষের এই ভিড় আরও কয়েকদিন পর্যন্ত চলবে বলে মত পরিবহন সংশ্লিষ্টদের। মামুন আবদুল্লাহ,
বাংলা ভিশন, ঢাকা। ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান খুরশিদ আলমের বিরুদ্ধে আন্দোলনকারী গ্রাহকদের উপরে লাঠিচার্জ করেছে পুলিশ। গ্রাহকদের উত্তেজনা কমাতে আন্দোলনকারীদের উপর টিয়ার গ্যাস নিক্ষেপ এবং জল কামান ব্যবহার করে আইন শৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় বেশ কজন গুরুতর আহত হন। পরে পুলিশের সতর্ক অবস্থানের মধ্যে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ব্যানারে বিক্ষোভ করেন সাধারণ গ্রাহকরা। বিস্তারিত জিয়াউল হক সবুজের রিপোর্টে। সোমবার ব্যাংক খোলার প্রথম দিনেই রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ঘটে লঙ্কাকাণ্ড। নবনিযুক্ত চেয়ারম্যান খুরশিদ আলমের বিরুদ্ধে ডাকা এই মানববন্ধন কর্মসূচিকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে দিলকুশে এলাকায়। তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ, ব্যবহার করা হয় জলকামান ও সাউন্ড গ্রেনেড। ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ডাকা এই আন্দোলন কর্মসূচি ঘিরে বিক্ষোভের সময় আহত হন বেশ কজন। আন্দোলনকারীদের দাবি, গ্রাহকদের শান্তিপূর্ণ কর্মসূচিতে অযৌক্তিকভাবে বল প্রয়োগ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আমাদের শান্তিপূর্ণ অবস্থান ছিল ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে, কিন্তু পুলিশ অতর্কিত এসে আমাদের উপরে লাঠিচার্জ এবং জলকামান করছে। আমাদের অনেক ভাই আহত হয়েছে। এই সালামের কারণে আজকে এই পর্যায়ে এসেছে। তো গত 1.5 বছর একটা পর্যায়ে গ্রাহকদের আবার আস্থা ফিরে এসেছিল। এই ঘটনার মাধ্যমে, নিয়োগের মাধ্যমে আবারও সেই শঙ্কা যে এই ব্যাংকটা আবারও এই সালামের পকেটে যাবে, আবার সেই লুটপাটের ধারা চালু হবে। উনি তো ফ্যাসিস্টের দোসর। উনি এই ব্যাংকের লক্ষ্য উদ্দেশ্যের সাথে ওনার লক্ষ্য উদ্দেশ্য একমত নয়। ইসলামী ব্যাংক শরিয়া ভিত্তিক ব্যাংক। ঘণ্টাখানেক পর ছত্রভঙ্গ আন্দোলনকারীরা আবারও ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে বিক্ষোভ করেন। পুলিশি সতর্কতার মধ্যে চলা এই আন্দোলনে নতুন চেয়ারম্যানকে ফ্যাসিবাদের দোসর উল্লেখ করে তার পদত্যাগ চান বিক্ষুব্ধরা। আমরা হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, 3 কোটি গ্রাহকের আমানত নিয়ে আপনারা ঝিলিমিলি খেলবেন না। 3 কোটি আমানতের গ্রাহক মানে শুধু 3 কোটি আমানতের গ্রাহক নয়, এটি বাংলাদেশের 18 কোটি মানুষের ভাগ্য উন্নয়নের গ্রাহক। আপনারা যেভাবে অবৈধভাবে চেয়ারম্যান নিয়োগ দিয়েছেন, অনতিবিলম্বে এই আওয়ামী ফ্যাসিস্টদেরকে আপনারা বাদ দিবেন। নতুন চেয়ারম্যান যেন কোনোভাবেই ইসলামী ব্যাংকে ঢুকতে না পারেন, সেজন্য তাকে প্রতিহত করার কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। শান্তি চুক্তির আলোচনার মধ্যে ইরানে আবারও হামলা চালিয়েছে মার্কিন বাহিনী, আর কুয়েত ক্ষেপণাস্ত্রের আঘাতের জবাবে পাল্টা হামলা হয়েছে ইরানের সিরিকি দ্বীপে বিপ্লবী গার্ডের অবস্থানে। এমন অবস্থায় শান্তি চুক্তির খসড়ায় কিছু পরিবর্তনের প্রস্তাব দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, ইরানের গুরুক শহর ও খিসম দ্বীপে রাডার ও ড্রোন স্থাপনায় হামলা চালানো হয়েছে। চলতি সপ্তাহের শুরুতে আত্মরক্ষামূলক অভিযানের সময় একটি MQ-1 মডেলের ড্রোন ভূপাতিত হওয়ার খবরও স্বীকার করেছে সেন্টকম। এদিকে হরমুজ প্রণালী উন্মুক্ত করা আর ইরানের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ হস্তান্তরের বিষয়টি আরও জোরালোভাবে শান্তি চুক্তির খসড়ায় যুক্ত করার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের সাথে শান্তি চুক্তি নিয়ে শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্পের জরুরি বৈঠকের ধারাবাহিকতায় হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন জনগণের জন্য যা মঙ্গলজনক তাই করা হবে। ট্রাম্পের এমন কর্মকাণ্ডের সমালোচনা করেছেন মধ্যস্থতা প্রক্রিয়ায় থাকা ইরানের প্রধান সমন্বয়ক, দেশটির পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ। পার্লামেন্টের অধিবেশনে ভিডিও কনফারেন্সে দেয়া বক্তব্যে বলেছেন, শত্রুর কথা আর আশ্বাসে আস্থা নেই তেহরানের। জনগণের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো চুক্তি হবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। আর শান্তি চুক্তি নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে এখনও বার্তা আদান প্রদান চলছে, তাই কোনো ধারণায় গুরুত্ব না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।